ভারতের দিল্লিতে ইন্দিরা গান্ধী বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে ঢুকতে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বড়ডেকে আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এদিকে ডাক্তার জাহিদুর রহমানের সঙ্গে হওয়া ঘটনার বিষয়ে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলেছেন। অন্যদিকে জাতীয় সংসদে জামায়াত ইসলামীর সদস্য সাইফুল ইসলাম খান জানতে চেয়েছেন, তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার ব্যাপারে আমাদের কূটনৈতিক ব্যর্থতা কি এবং এ ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এ নিয়েই আমাদের আজকের বার্তাকক্ষ, তথ্য উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা কেন। প্রিয় দর্শক, সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তাকক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। আজ আমাদের সঙ্গে আছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ও কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। রাহিদ এজাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ বায়েজিদ। গতকাল রাত থেকে আজ পর্যন্ত দিনভর গণমাধ্যমে যেই খবরটি সবচেয়ে বেশি এসেছে সেটি হচ্ছে তথ্য উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে ঢুকতে দেয়া ক্ষেত্রে যে বাধা, সেটি নিয়ে আজকে ডেপুটি হাই কমিশনারকে তলব করা হয়েছে, অনেক বিবৃতি হয়েছে, রিয়াকশন হয়েছে। আপনার বক্তব্য জানতে চাচ্ছি। ধন্যবাদ। আপনি অনেকগুলো ইস্যু এক করে সামনে আনলেন। প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান দিল্লিতে প্রবেশ করা বা নিয়ে যে বাধা বিপত্তি, হেনস্থা ইত্যাদি ইত্যাদি নিয়ে গত রাত থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যখন আলোচনায় বসছি 8টা বেজে গেছে। তো মোটা দাগে যদি বলি যে ফেব্রুয়ারিতে নির্বাচনের পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কটা যে ইতিবাচক ধারায় যাওয়ার একটা আশার কথা শুনছিলাম দুই পক্ষের তরফ থেকে, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন সরকার যখন দায়িত্ব নিলেন, তিনি শপথ অনুষ্ঠানে এসেছিলেন ভারতের প্রতিনিধি হিসেবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে দিয়েছিলেন। এখানে সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ভারতে যাওয়ার নিমন্ত্রণের বিষয়টি উল্লেখ ছিল। এটা ফেব্রুয়ারির কথা বলছি। এপ্রিলে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান দিল্লিতে গেছিলেন। সেখানে তিনি তার কাউন্টারপার্ট এস জয়শঙ্করের সঙ্গে মিটিং করলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে মিটিং করলেন, জ্বালানি পেট্রোলিয়াম মন্ত্রী হার্দীপ পুরীর সাথে তার বৈঠক হয়েছে। তো এগুলো এক ধরনের ইতিবাচক ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু হঠাৎ করে দেখা গেল পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচন, সেটিকে ঘিরে এক ধরনের রাজনৈতিক উত্তাপ, অবৈধ বাংলাদেশির অনুপ্রবেশ, এমন বিষয়টা সামনে আসে। তো এটা আস্তে আস্তে আমরা দেখলাম, আমাদের মনে হচ্ছিল এটা হয়তো পলিটিক্যাল রেটরিক, কিন্তু দেখা গেল নির্বাচনের পরে অবৈধ অনুপ্রবেশকারীদের বের করার নামে যেভাবে বর্ডারে জোর করে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী বলে ঠেলে পাঠানোর বিষয়টা ঘটতে থাকলো লাগাতার। আমরা যখন এই আলোচনা করছি, এখনো সীমান্তের কোনো কোনো জায়গায় সেই বিষয়টা আছে। তো সব মিলিয়ে এক যে আশাবাদের বীজ শুরুতে কেউ কেউ বুনছিল বা এক ধরনের ইতিবাচক ইঙ্গিত মিলছিল, সেখান থেকে কেমন একটা ব্যত্যয় ঘটলো কিনা, আস্থার সংকট আছে কিনা, এমন তৈরি বাতাবরণের মধ্যে গত রাতে দুঃখজনক ঘটনাটা ঘটলো যে বাংলাদেশের প্রতিমন্ত্রী মর্যাদার সরকারের একজন উপদেষ্টা দিল্লিতে একটা আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছিলেন প্রতিনিধি নেতা হিসেবে। সেই বিষয়টি তাদেরকে অবহিত করাও হয়েছিল, কিন্তু ভারতীয় ইমিগ্রেশন অথরিটির এক নজিরবিহীন রহস্যজনক কারণে তার সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত আচরণ, এবং তার ফলে তিনি বাধ্য হলেন যে সে সম্মেলনে যেটা আজ থেকে শুরু হয়েছে সেটা অংশগ্রহণ না করে তিনি শ্রীলঙ্কা হয়ে ঢাকায় ফিরে এসেছেন। তো সব মিলিয়ে এক ধরনের সমন্বয়ের অভাব কিনা, আস্থার সংকট কিনা, এমন প্রশ্ন সামনে চলে আসে যে অন্তর্বর্তী সরকারের আমলে যে টানাপোড়েন ছিল, চরম তিক্ততা ছিল, সেই পর্ব থেকে কি উত্তরণ করতে পারছি নাকি পারছি না, কোথাও আটকে গেল কিনা, এমন একটা প্রশ্নের দোলাচল কিন্তু শুরু হয়েছে। রাহিদ ভাই, আপনি দীর্ঘদিন ধরে ডিপ্লোম্যাটিক বিটে কাজ করছেন, অনেক সিনিয়র জার্নালিস্ট আপনি। আপনারা তো ভেতরের খোঁজ খবর রাখেন, প্রকৃত ঘটনাটা আসলে কি? দেখুন, প্রকৃত ঘটনা কি তার চেয়ে বড় কথা হচ্ছে, প্রথম আমরা যদি ভুল না করি অন্তত 2.5 থেকে 3 ঘন্টা তাকে বসিয়ে রাখা হলো। তিনি যে যাবেন তারা জানতেন, এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এই বৈঠকের আয়োজক। তাহলে তাদের আমন্ত্রণে তিনি যাচ্ছেন, তার
তিনি যাচ্ছেন, তিনি একজন উপদেষ্টা, এগুলো আগাম অবহিত করার পরও চিঠি দিয়ে অবহিত করা হয়েছে। অর্থাৎ তিনি যাচ্ছেন, কি অনুষ্ঠানে যাচ্ছেন, কেন যাচ্ছেন, কি করবেন, তার পাসপোর্ট, ভিসা এভরিথিং দেওয়া হয়েছে। এরপর ফোনে জানানো হয়েছে। এর পরবর্তীতে যদি আপনি বলেন যে ডক্টর জাহেদ, ব্যক্তি ডক্টর জাহেদ অগাস্ট 2024 এর আগে তার যে ভূমিকা ছিল অ্যাক্টিভিজম করতেন। উনার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে। সেই চ্যানেলটা আমি যদি ভুল না করি একসময় বার ছিল ইন্ডিয়াতে। এখন ওপেন করা আছে কিনা সেটা আমার কাছে স্পষ্ট নয়। এইরকম আলাপ উনার সোশ্যাল লেখালেখি, মিডিয়াতে টক শো, এসেছে। জি। উনার লেখালেখি, টক শো, উনি বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে ইন্ডিয়ার বা তৎকালীন সরকার, ভারত নানান প্রশ্ন তুলেছেন। তো এখন সেই ভূমিকার জন্য আপনি বলছেন তাকে ব্ল্যাকলিস্ট করা ছিল, কিন্তু সেই ডক্টর জাহিদুর রহমান তো ফেব্রুয়ারির পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা, প্রতিমন্ত্রী মর্যাদার উপদেষ্টা, এবং এটা কারো অজানা থাকার কথা না। এটা জানার পরেও যদি আপনি বলেন যে না, তিনি যে বার্ড লিস্ট আছে সেই লিস্টের অন্তর্ভুক্ত, সেটা হালনাগাদ করা হয়নি, তো দায়টা তো আপনার, দায়টা তো বাংলাদেশের। প্রশ্ন করি, নিশ্চয়ই এই যে ব্ল্যাক লিস্টের কথা এসেছে, এইটার সোর্সটা কি? কোনটার সোর্স? মানে এটা ভারতীয় গণমাধ্যমে আসছে। ভারতীয় গণমাধ্যম বলছে। এখন ভারতীয় গণমাধ্যম কোত্থেকে বলছে? ভারত সরকারের ইমিগ্রেশন কারা চালায়? হোম মিনিস্ট্রি চালায়। ফরেন মিনিস্ট্রির সাথে আমাদের হাই কমিশন ফরেন মিনিস্ট্রির সাথে যোগাযোগ করেছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ হোম মিনিস্ট্রি চালায়। এখন ভারতীয় গণমাধ্যমে যে খবরটি এসছে, তিনি সেই তালিকায় ছিলেন, তাহলে তো তাদের হোম মিনিস্টার অর্থাৎ সরকারি তরফে তারা জানছে। তো তিনি, তার সাথে আপনি তার মর্যাদা অনুযায়ী তাকে আপনি ট্রিটমেন্টটা করেননি। ট্রিটমেন্ট না করে এখন আপনি বলছেন যে তিনি ওই যে তালিকা, যাদেরকে সম্ভাব্য হিসেবে এখানে আসবে কি কারণে, হেডিংটা দেখেন, বাংলাদেশের পিএমস অ্যাডভাইজার স্টপ অ্যাট দিল্লি ওভার ওয়াচ লিস্ট এরর। এখন ওয়াচ লিস্ট এরর, ওয়াচ লিস্ট, এখন ওয়াচ লিস্টে থাকবেন কেন? তিনি এক সময় ছিলেন যখন ব্যক্তি জাহিদুর রহমান সরকারের প্রতিনিধি নন, এখন সরকারের অ্যাক্টিভিজম করতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি আছেন। 4 মাস হতে চলেছে। ফেব্রুয়ারিতে সরকার গঠন করা হয়েছে, আপনার মার্চ, এপ্রিল, মে, জুন 4 মাস অতিবাহিত হতে চলছে। আপনাকে কিন্তু অবহিত করা হয়েছে আগাম চিঠিপত্র দিয়ে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তিনি তো বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করছেন, নেতা তিনি, দলনেতা। এটা জানার সত্ত্বেও আপনি এটাকে এরর বলছেন। ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে উনাকে প্রায় ঘন্টা 3 বিমানবন্দরে ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে কোনো কিছু ব্যাখ্যা না দিয়ে তাকে সাধারণ যে ইমিগ্রেশন সেখানে দাঁড় করিয়ে, বুঝে রাখেন, সাধারণ ইমিগ্রেশন কোনো ভিআইপিতে না হয়নি। উনি যখন বললেন আমার দরকার নাই, তার সঙ্গে দিল্লিতে আমাদের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ সঙ্গে ছিলেন, এক পর্যায়ে বললেন যে আমাদের আর দরকার নেই, আমি দিল্লিতে ঢুকবো না, আমার ইমিগ্রেশন করতে হবে না, পাসপোর্ট দিয়ে দেন। তখন তাদের মধ্যে শোরগোল শুরু হলো যে না, আপনাকে ক্লিয়ার করছি, আপনি ভিআইপি লাউঞ্জে আসেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনি যদি 3 ঘন্টা পরে যেটা করতে পারেন, 3 ঘন্টা আগে করলেন না, তাহলে আপনার তো উদ্দেশ্য নিয়ে প্রশ্ন জাগে। ডাক্তার জাহেদ যেহেতু প্রতিমন্ত্রী পদমর্যাদার, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, তার সঙ্গে কি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল কিনা? না, তিনি সবুজ পাসপোর্টে ট্রাভেল করছিলেন, তিনি সার্ক ভিসা নিয়ে গিয়েছিলেন। আমি আবার রিপিট করি, এটা কি কোনো তারা ইস্যু ধরেছিল? একটু না, আমি বলি, ওয়াচ লিস্টকে তারা এখন ব্যাখ্যা দিচ্ছে। ওয়াচ লিস্ট যেটা আছে সেই ওয়াচ লিস্টে তার নাম ছিলেন, ওনার নাম ছিলেন, এটা বলা হচ্ছে। এখন আপনি আমাকে প্রশ্ন করেছেন সবুজ পাসপোর্টে যাচ্ছেন, তিনি লাল পাসপোর্ট নেন নাই। জনপ্রতিনিধি এবং সরকারের গুরুত্বপূর্ণ পদে এরকম কখনো কখনো করেন, এবং আপনাকে আমি যদি ভুল না, অতীতেও হয়েছে। তিনি সার্ক ভিসা স্টিকার বলে, যেটা ভিসা এক্সাম্পশনের স্কিম, সেটা সার্ক স্টিকার নিয়ে গেছেন। এবং এই যে উনার পাসপোর্ট, ভিসা ডিটেইলিং করেই কিন্তু নোট ভার্বাল দিয়ে ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রিকে জানানো হয়েছে শুক্রবার, এবং ওই জানানোর পাশাপাশি তাদের সাথে ফোনে হাই কমিশনারের পক্ষ থেকে যোগাযোগও করা হয়েছে, হাই কমিশনার নিজে যোগাযোগ করেছেন। তাহলে এখানে ব্যর্থ যে বাংলাদেশের দিক থেকে না, এটা তো খুব পরিষ্কার। তার মানে ডাক্তার জাহেদ সমস্ত ফর্মালিটিস মেইনটেইন করেন, তিনি দিল্লিতে গিয়েছিলেন, এবং তিনি যখন বলছেন তিনি দিল্লিতে প্রবেশ করবেন না, তার ইমিগ্রেশনের প্রয়োজন নেই, পাসপোর্টটি ফেরত দেওয়া হোক, তখন তারা তোড়জোড় শুরু করলেন যে ঠিক আছে, তাকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দেওয়া হলো, তিনি ঢুকতে পারবেন। তাহলে আপনি 3 ঘন্টা তাকে অপেক্ষা করে রাখলেন কেন? একজন প্রতিমন্ত্রী তো, তিনি তো আর সাধারণ কোনো নাগরিক নন। এবং তাকে যখন এটা করা হচ্ছে, খুব খেয়াল করে দেখেন, ইমিগ্রেশনের সাধারণ যে জায়গাটা, সাধারণ যে লাইন, সেই লাইনের মধ্যে সেখানে কিন্তু আরো অনেক যাত্রী আছে, বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্যাসেঞ্জার থাকেন, আপনি সেখানে করছেন। এখানে প্রাসঙ্গিকভাবে বলে দেই,
উনি যখন এয়ারপোর্টে পৌঁছানোর পর থেকে পরবর্তী 1 ঘন্টায় জি। আমি যদি ভুল না করি, যতটা জেনেছি অন্তত 10 বার বাংলাদেশের হাই কমিশনার ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রিতে যোগাযোগ করছিলেন জিনিসটা সর্ট আউট করা সম্ভব হবে কি হবে না। অর্থাৎ তিনি নামার পর জি। বিকেল 5টা দিল্লির সময় অনুযায়ী। অর্থাৎ ঘন্টাখানেক ফোন করার পরও যখন আপনি জিনিসটা ঠিক করছেন না, শুধরে নিচ্ছেন না, তাতে তো তারপর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন জাগে। এবং জিনিসটা motivation কেন কিনা? মানে আপনি একটু আগে বললাম না যে কোঅর্ডিনেটের সব অভাব কিনা, আস্থার সংকট কিনা, কমিউনিকেশনের গ্যাপ কিনা। গ্যাপ তো আছেই। বাংলাদেশের তরফ থেকে তো আপনাকে জানানো হয়েছে। জানানো হওয়া সত্ত্বেও যে আপনি যেটা করছেন, তাতে তো আপনার এই যে গ্যাপটা, আপনার সেই সমস্যাটা দ্রুত সমাধান করে একটা সুরাহার পথে যেতে পারেন কিনা, তার মানে সেটাই কি তো বলে আপনার দেন। কাছে কি মনে হয়েছে যে আ ইন্দিরা গান্ধী বিমানবন্দরে ডাক্তার জাহেদের সঙ্গে যেটা করা হলো সেটা intentionally করা হয়েছে? ইনটেনশনের আমি তো বললাম এটা কমিউনিকেশনের গ্যাপ বলেন তাদের মধ্যে, আমি ভারতীয় হুম। পক্ষে বা কোঅর্ডিনেশনের ল্যাকও বলতে পারেন। জি। এবং এই জিনিসটা যদি আমি আবার রিপিট করছি এক কথায়, ৩ ঘন্টা পরে যদি করেন তাহলে ৩ ঘন্টা আগেই তো করতে পারতেন। এটা জি। ১ম ঘন্টায় করতে পারতেন, আধা ঘন্টায় করতে পারতেন। হুম, আর বিষয়টা তো এমন না যে হুট করে তিনি নাজিল হয়ে হাজির হয়ে গেলেন। হুম, আপনাকে কোনো কিছু না জানিয়ে তো তিনি সেখানে যাননি। জি। এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে নেতৃত্ব দিতে তিনি সেখানে গেছেন। আবার বাংলাদেশের যে হাই কমিশনার তিনিও আগে থেকে আ প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর জাহিদ পৌঁছানোর আগেই তিনি তাকে রিসিভ করার জন্য সেখানে উপস্থিত রিয়াজ ছিলেন। হামিদুল্লাহ। তো সবকিছু করার পরও আপনি যখন জিনিসটা করছেন না, তাতে হুম। সেখানে আ খুব অবাক লাগে যে এমন একটা ঘটনা কেন ঘটলো, কিভাবে ঘটলো? কারণ একটু আগে আমি কিছু বলছিলাম, হুম। ইতিবাচক ইঙ্গিত, ইতিবাচক অগ্রগতির মধ্যে সীমান্তে পুশিন নিয়ে যা ঘটছে লাগাতারভাবে, সেটা নিশ্চয়ই তো কোনো স্বস্তির আ ইঙ্গিত দেয় না ২ দেশের সম্পর্কের ক্ষেত্রে। হ্যাঁ, রাহিত ভাই, আ ডাক্তার জাহিদ ইস্যুতে আজকে সারা দেশে প্রচুর রিঅ্যাকশন হয়েছে। হুম, হুম। আ পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী জি। ডক্টর খলিলুর রহমান তিনি বলেছেন যে ডাক্তার জাহেদুর রহমানের সঙ্গে হওয়া ঘটনার বিষয়ে সরকার ব্যবস্থা নেবে। হুম। এই ব্যবস্থা নেবে বলতে আসলে কি বোঝানো যায়? উনি ব্যবস্থা নিতে ডিপ্লোমেসিতে, কূটনীতিতে আমরা যেটা হুম, হয় যখন কোনো ব্যত্যয় ঘটে, এক পক্ষ অসন্তুষ্ট থাকে অন্য পক্ষের কোনো পদক্ষেপে, কার্যক্রমে, তখন জি। স্বাভাবিক একটা প্রক্রিয়া আছে। হুম, এই প্রক্রিয়াগুলোর অনেকগুলো পদক্ষেপের একটা হচ্ছে এক দেশ অন্য দেশের কূটনীতিকদের তলব করে। তো জি। সেভাবেই আজকে ঢাকায় যে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বাডে আছে। এখন ভারপ্রাপ্ত বলতে গেলে আরেকটা জিনিস একটু অস্পষ্টতা বা কারণ হুম, প্রশ্ন হুম। জাগে। গত যে শুক্রবার তো দীনেশ তাদের নতুন ত্রিবেদী তো হাই এসেছেন। কমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় এসছেন। কিন্তু দীনেশ ত্রিবেদী ঢাকায় এলো, তিনি এখন পর্যন্ত ক্রেডেনশিয়াল বা পরিচয়পত্রটা রাষ্ট্রপতির কাছে পেশ পেশ করেননি। করেননি। তো ক্রেডেনশিয়াল পেশ না করা হুম, পর্যন্ত হুম। তিনি কিন্তু অ্যাক্টিভ হাই কমিশনার হিসেবে এখানে আচ্ছা, গণ্য বা বিবেচ্য হবেন না। তো আচ্ছা, আচ্ছা। সেক্ষেত্রে ডেপুটি হাই কমিশনার আনুষ্ঠানিকভাবে ওই দায়িত্বটা পালন করছেন বলে দীনেশ ত্রিবেদীর পরিবর্তে তাকে ডাকা হয়েছিল। আপনি যে পররাষ্ট্রমন্ত্রীর ব্যবস্থা বা পদক্ষেপ, হুম, তো হুম। তাকে ডেকে অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত এবং এটা নিয়ে যে বাংলাদেশের অস্বস্তি, হুম, অসন্তোষ, হুম। এগুলো তাকে আজকে দুপুরে ডেকে এনে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এবং সাধারণ এই মানুষের বোঝার জন্য। হুম, হুম। ধরেন গণমাধ্যমে রিপোর্ট হয় যে ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে তলব করা হয়েছে, বাংলাদেশের উদ্বেগ জানানো হয়েছে। এই ল্যাঙ্গুয়েজ গুলো কেমন থাকে? এগুলো কি না এগুলা স্বাভাবিক নাকি না এগুলা একটু স্বাভাবিক অস্বাভাবিক এটা থাকে? না অস্বাভাবিক স্বাভাবিক না। আমি বলি ঘটনার মাত্রা। আ মাত্রা অনুসারে এটার হুম, কিছুটা মৃদু থাকে, কিছুটা আচ্ছা। কঠোর বা জোরালো থাকে। তো আজকে হুম, যেটা আমরা যদি সরকারের পক্ষ থেকে যেটা জেনেছি যে সরকার খুব আ তীব্র অসন্তোষ জি। প্রকাশ করেছে এবং অনাকাঙ্ক্ষিত এই শব্দগুলো দেখুন, তীব্র অসন্তোষ, অনাকাঙ্ক্ষিত। হুম, হুম। এই শব্দগুলো যখন আমরা ব্যবহার করি, তাতে সেই সেই আলোচনাটা, সেই বৈঠকটা জি। যখন একজন কূটনীতিক অন্যজন কূটনীতিককে অন্য একটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডাকা হয় বা তাকে তলব করা হয়, তখন বোঝা যায় তার গুরুত্বটা বা তাৎপর্যটা কি। বিশেষ করে গত রাতে যেটা হয়েছে, গত সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দিল্লিতে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সাথে, জি। সেটা তো আসলে কল্পনা মানে ভাবাও যায় না সাম্প্রতিক কালে। তো যথেষ্ট জোরালো বা আ কঠোর ছিল সেটা অন্তত হুম, হুম, এই শব্দগুলো শব্দযুগলগুলো থেকেই আমরা অনুমান করতে পারি। এবং বাংলাদেশ যে এটা মোটেই সন্তুষ্ট নয়, হুম, সেই হুম। বার্তাটা তাকে দেয়া হয়েছে এবং এটাও বলা হয়েছে বাংলাদেশের তীব্র ক্ষোভ, অসন্তুষ্টির বিষয় যেন তিনি দিল্লির কাছে জানিয়ে দেন। এটাই তাকে ডেকে বলা হয়েছে। আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আ শামা ওবায়দ হুম, তিনি বলেছেন সচিবালয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুম। যে দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই প্রত্যাশিত নয়। হুম। জি। না তিনি বলেছেন এবং উনার উনার
আগে কিন্তু একটু আগে আপনি পররাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন। হুম, তো হুম। ওনারা দুজনে মোটামুটি একই কথা বলছেন। আমি তো একটু আগে বললাম অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং এটা তো কোনা প্রত্যাশার মতো ঘটনা নয় যেটা কালকে জি। ঘটেছে যে একজন প্রতিনিধি গেছেন সরকারের এবং একটি আন্তর্জাতিক বৈঠকে অংশ নিতে। তাকে সেখানে আ রহস্যময় কারণে পরে এখন জি। বলা হচ্ছে তিনি ওয়াচ লিস্টে ছিলেন। তো তাদের ঘটনার কারণে তিনি যে হেনস্থার শিকার হলেন এটা তো কোনোভাবেই কাম্য না। আজকে জাতীয় সংসদে জামায়াত ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান তিনি ৩০০ বিধিতে এই ইস্যুতে মন্ত্রীর বিবৃতি দাবি করেছেন। তিনি একই সঙ্গে বলেছেন যে এ ব্যাপারে আসলে আমাদের কূটনৈতিক ব্যর্থতা কি এবং এ ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি জানতে চেয়েছেন। দেখুন আমি জিনিসটাকে অন্যভাবে দেখতে চাই। হুম, অন্যভাবে হুম। ফ্রেমিং এজন্যই করতে চাই। আমাদের রাজনৈতিক দলগুলোর হচ্ছে কি আমি সরকারে থাকলে সব ঠিক আছে। হুম, হুম। বিরোধী দলে গেলেই ওইটা নিয়ে প্রশ্ন করি। যেমন একটা কথার কথা উদাহরণ। বিদেশীদের কাছে তদবির করা হুম, বা যাওয়া। যখন যে দল আচ্ছা। বিরোধী পক্ষ থাকে তাকে আমরা নিশ্চয়ই আপনি আপনার সাংবাদিকতার জীবনে অভিজ্ঞতায় দেখেছেন। বিরোধী দলে থাকলে কিন্তু বিদেশি মিশনগুলা দূতাবাসের কাছে গিয়ে এইটা গণতন্ত্র ঠিক নাই, সুশাসন ঠিক নাই, আইন শৃঙ্খলা ঠিক নাই। যে নানান দলটি অভিযোগ বলছে করার সুযোগ ওই থাকে। সেইম দলটা যখন ক্ষমতায় আসেন বা দায়িত্ব নেন, হুম, হুম। তাদের ভূমিকাটা হচ্ছে ঠিক উল্টা। তখন তারা আ নসিহত করেন বা সবক দেন যে, হুম, "না, হুম। বিদেশীদের কাছে যাওয়া যাবে না।" অর্থাৎ আমার দুটো চেহারা। তো সেই তুলনায় এখানে গিয়ে বলি, অবশ্যই সংসদে এটা আলোচনা হইতে পারে, হওয়া উচিত। মানলাম সেটা। কিন্তু পরের যেটা অংশ জামায়াতে ইসলামের সাংসদ বলছেন, কূটনৈতিক ব্যর্থতা আছে জি। কিনা? দেখুন, এটি ভারতের সাথে যেটা ঘটেছে এটা রাষ্ট্রীয় ব্যাপার, আন্তঃরাষ্ট্রীয় জি। ব্যাপার। এখানে সরকার বিরোধী দল নির্বিশেষে সবার জন্যই এই অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এই যে হেনস্থা এটা কিন্তু ব্যক্তি হন নাই, রাষ্ট্র হয়েছে। জি, জি। তাইলে সেই দৃষ্টিকোণ থেকে আপনার দেখা দরকার। আপনি কূটনৈতিক ব্যর্থতা আছে কি নাই এই প্রশ্ন তোলার আগে আপনি একটু ইনফর্ম হওয়ার চেষ্টা করেন। হুম, হুম। আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম, বাংলাদেশের দিক থেকে নিয়মিত কোনো ব্যত্যয় ঘটনা হয়নি। জি, যেভাবে জি। ইনফর্ম করা দরকার ছিল, হুম, যে প্রসেস আছে, এই প্রসেসের মধ্যে দিয়ে তো সেটা গেছে। তো সেই জায়গায় আপনি কি আ আলোচনার ক্ষেত্রে এটা বলবেন যে সরকারের কূটনৈতিক ব্যর্থতা, সফলতা? এখানে কূটনৈতিক ব্যর্থতা, সফলতার কিছু নেই। ব্যত্যয় ঘটেছে। জি। ব্যত্যয়টা কেন ঘটেছে? আমি এখানে হুম, হুম। ওই জায়গায় শুধরে বলতে চাই, বিরোধী দলের প্রশ্ন তোলা উচিত। ঘটনাটা কেন ঘটেছে, নেপথ্যে কি? সেটা আমরা জানতে আচ্ছা, চাই। আচ্ছা। এখানে আপনি শুরুতেই বলে দিচ্ছেন, মানে আপনার ফ্রেমিংটা জি, দেখেন জি। সরকারের কূটনৈতিক ব্যর্থতা। জি। এখানে সরকারের কূটনৈতিক ব্যর্থতা, সাফল্যের তো কিছু নাই। একটা প্রতিবেশী দেশ আমার একজন দায়িত্বশীল ব্যক্তিকে একটা আন্তর্জাতিক ফোরামের মিটিংয়ে নেতৃত্ব দিতে যোগদানের ক্ষেত্রে প্রবেশে বাধা দিয়েছে। এই যে ব্যত্যয়তাটা করল, ব্যত্যয় কেন ঘটেছে? এ বিষয়ে আমরা আলোচনা শুনতে চাই। বিষয়টা কি এরকম হওয়া উচিত ছিল না? আমার প্রশ্নটা সেখানে। এখন হ্যাঁ, সংসদে অবশ্যই আলোচনা হওয়া উচিত। জি। কিন্তু আলোচনার পাশাপাশি আমাদেরও মধ্যেও রাজনীতিবিদদের চিন্তার জগতে এই পরিবর্তনটা আনা উচিত। যে আমি যেকোনো ইস্যু হুম, হুম, পেলেই হুম। সাথে, সাথে আ এক পক্ষ অন্য পক্ষকে নাজেহাল করা বা এটা তার সমালোচনা করে আসলে বাস্তবে কি ঘটেছে সেটার ব্যাপারে আরেকটু খোঁজখবর নেওয়া, জানা, তারপরে প্রশ্ন তোলা। আমার প্রশ্নটা সেখানেই। আ আ ভারতীয় কর্তৃপক্ষের যে আচরণ, তার প্রেক্ষিতে, তার রিঅ্যাকশন এ বাংলাদেশ এখন কি, কি পদক্ষেপ নেবে? দেখুন, ভারত যেটা করেছে এখন সেটার আপনি কি পাল্টাপাল্টি করবেন? নাকি একটু আগে যেটা বলছিলাম আলোচনা আমরা যেই ধারায় শুরু হুম, হুম। করেছিলাম, সম্পর্কের একটা ইতিবাচক অগ্রগতি চাই। জি। আমাদের এই অনুষ্ঠানে আমি একাধিকবার হুম, বলেছি হুম। ২ প্রতিবেশীর মধ্যে সম্পর্কটা ভালো হওয়া উচিত। কিন্তু সে ভালো হতে হলে সেটা পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক হুম, হুম। মর্যাদা, পারস্পরিক সম্মান এবং হুম, পারস্পরিক স্বার্থ। এই বিষয়গুলোকে দেখতে জি। হবে। পাশাপাশি দেখতে হবে একে অপরের সংবেদনশীলতার ইস্যু কোনটা আছে। আমরা এমন কিছু করব না যেটা সম্পর্কটাকে ইতিবাচক পথে এগিয়ে নেওয়া হুম, যে হুম। ক্ষেত্রে বাধা হতে এখন সেখানে আপনি করেছেন। এখন করেছেন এটার কি আপনি কাউন্টার করবেন? জি। অবশ্যই কোনো না কোনো পদক্ষেপ নিবেন। কিন্তু পদক্ষেপ নিতে গিয়ে এমন কিছু করবেন হুম, না হুম। যে আপনার দিক থেকে জিনিসটা আসে যে হুম, আপনি হুম। এটাকে একটা একটা যে যাত্রা সে হুম, হুম। যাত্রাপথের গতিপথটা পাল্টে যায়। কারণ উনি যে ভিজিটে গেছেন আমরা হুম, হুম। নরমালি এই ধরনের যে ফোরামে গেছেন, হুম, ইন্ডিয়ান ওশেন ড্রিম অ্যাসোসিয়েশন আমি যতটা জানি তিনি এই সম্মেলনে অংশগ্রহণ করল আ আগামী ২ মাসের মধ্যে প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে কথাবার্তা হুম। চলছে। তো এই দিল্লি সফরে উনার কিন্তু অন্তত একাধিক মিটিং জি। দিল্লিতে করার কথা ছিল যেটার সাথে ওই সফরের প্রস্তুতি।
তো আমরা যদি সেদিকে দেখি তাহলে তো এই ঘটনাটা নিশ্চয়ই সেই প্রস্তুতিটার ক্ষেত্রে বা আলোচনার ক্ষেত্রে একটা বাধা বা বিঘ্ন সৃষ্টি করলো। জি, জি। তো এই আমরা যদি সেই সফরটা চাই, ইতিবাচক পথে এগোতে চাই, তো ইতিবাচক পথে এগোনোর ক্ষেত্রে যে বাধা বা প্রতিবন্ধকতাগুলো আছে, হুম, যেমন আমি পুশিনের কথা হুম, বলছি। হুম, হুম। পুশিন নিয়ে মিটিং হচ্ছে। পুশিনের তো একটা এক্সিস্টিং ফ্রেমওয়ার্ক আছে জি, জি। ২ দেশের মধ্যে। ওই ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি সেটা করতে হবে। হুম, হুম। আপনি সেই ফ্রেমওয়ার্কের মধ্যে করেন না বলে আপনি প্রশ্ন তুলি যে জোর করে ঠেলে দেওয়া হচ্ছে কেন? জি, জি। রাতের অন্ধকারে হুম, করা হুম। হচ্ছে কেন? রোহিঙ্গা যারা তাদেরকেও অবৈধ বাংলাদেশী বলে ট্যাগ দিয়ে করা হচ্ছে কেন? জি। এবং আমরা এটাও দেখেছি সংখ্যায় যাই হোক না কেন, এই যে পুশিন করা লোকের মধ্যে ভারতীয় নাগরিকও আছেন। জি, জি। যারা কোন সময় গেছেন বা নাগরিকত্ব চেঞ্জ করেছেন বা কাগজপত্র নেই, বৈধ কাগজপত্র নেই বলে তো করা হলো। তো যেই প্রক্রিয়াটা আছে, প্রক্রিয়ার মধ্যে যদি আপনি কাজটা হুম, করেন, হুম। তাইলে তোকে প্রশ্ন প্রক্রিয়ার ব্যত্যয় করেন। হুম, হুম। নিয়মটা আপনি না মানেন, তাইলে প্রশ্ন হচ্ছে। তো আমি মনে করি যে বাংলাদেশ যেটা করেছে যে আ প্রধানমন্ত্রী উপদেষ্টা জাহিদুর রহমান তাকে এরকম হেনস্থা করা হলো। তারপরে যথাযথ সম্মান দেখা হলো না। তিনি আ আমি মনে করি যে আ য মানে ওই পরিস্থিতিতে যা করা উচিত ছিল হুম, হুম। সেটাই তিনি করেছেন। অর্থাৎ তিনি ভারতে প্রবেশ না করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি আমি এটাও বলব যে ভারতেরও বোঝা উচিত যেভাবে তাকে ট্রিটমেন্ট করা হুম, হয়েছে হুম। সেটা মোটেই সমীচীন হয়নি। সেটা সেটা তাদের আত্মস্থ করা উচিত এবং এই যে বলছি কমিউনিকেশন গ্যাপ বা ট্রাস্ট ডেফিসিট, এখানে যদি তাদের দিক থেকে কোনো ল্যাপস থেকে থাকে সেটা শুধরানোর ব্যাপারে তাদের মনোযোগী হওয়া জরুরি। আ গত বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ ভারত সীমান্তে পুশিন একটি বহুল আলোচিত বিষয়। হুম, হুম, হুম। আ সীমান্ত সম্মেলনও হয়েছে। হুম, হুম। আ এই ঘটনাটা যখন ঘটলো, হুম, তখনও কিন্তু সীমান্তে বহু মানুষ মানবেতর জীবনযাপন করছে। হুম, হুম, তো এটা কি এ পুশিনকে কেন্দ্র করে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে উত্তপ্ত আচরণ অ যে ঘটনাগুলো ঘটছে সেটার ইমপ্যাক্ট কি? এক ঘটনাকে আমি যদি বলি যে পুশিং ঘটছে, হুম, হুম, উত্তেজনা হচ্ছে, ওটার ফলে এটা নিচ্ছে, এটা খুব জেনারেলাইজ এবং জাম্পিং কনক্লুশন এ পৌঁছানো হয়। পুশিনকে পুশিনের মতো করে দেখা উচিত হুম, হুম, এবং একটু আগে যেটা বলছিলাম যে উম পুশিন পুশিনের ব্যাপারে এক্সিস্টিং মেকানিজম আছে। আপনাকে সেটা ফলো করেই করতে হুম, হুম, হবে। বাংলাদেশ যেটা বারবার বলে আসছে, আমি সেখানেই স্টিক করি। আর পুশিনের সাথে এটার সাথে সম্পর্ক কিনা আমার কাছে এরকম আচ্ছা, মনে হয় আচ্ছা। না। আমি মনে করি দীর্ঘদিন ধরে এই যে ডক্টর জাহিদুর রহমান যে অ্যাক্টিভিজম করতেন, হুম, হুম, ওইটার ব্যাপারে তাদের একটা মত, চিন্তা, ভাবনা আছে। এটার সাথে তার একটা যোগসূত্র আছে বলে আমি মনে জি। করি। এবং আমি কিন্তু আলোচনার অন্তত ২ বার বলেছি, উনাকে ১ম এ দেওয়া হচ্ছিল না। উনাকে বসিয়ে রাখা হুম, হচ্ছিল। হুম, হুম, ব্যাখ্যা করা হচ্ছিল না। উনাকে কি তারা অ্যালাও করছেন নাকি ডিনাই করছেন। জি। এক পর্যায়ে যখন উনি বললেন হাই কমিশনার সহ যে উনি ইমিগ্রেশন দরকার নাই, উনার পাসপোর্টটা দিয়ে দেওয়া হোক। কারণ উনি চলে যাবেন। তখন তোড়জোড় শুরু হলো। জি, জি। তো তার মানে তো বোঝা যাচ্ছে এটা খুব খুশির সাথে যুক্ত নয়। উম এটা অন্যভাবে বিষয়টাকে দেখতে হবে। বিএনপি সরকার যখন ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পর থেকে তারা শোনা যাচ্ছে যে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। হুম। অ ডক্টর জাহিদের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাটা কি ২ দেশের কূটনৈতিক সম্পর্ক বা আস্থার ক্ষেত্রে একটা বাধা তৈরি করল? উম বিরাট বাধা না হলে অন্তত গতকাল থেকে শুরু করে এখন হুম, হুম, পর্যন্ত যে অবস্থা আছে, একটা অস্বস্তির বাতাবরণ তো তৈরি করেছে। এবং এই অস্বস্তি বলুন, আস্থার সংকট বলুন, এই যে বাতাবরণ যদি তৈরি হয়ে থাকে, অলরেডি সীমান্তে পুশিনের কথা বারবার হুম, হুম, বলছি। তো সেই অস্বস্তি বা আস্থার সংকটের যে বাতাবরণ সেটা তো দূর করার জন্য, তাই না? আপনি হুম, হুম, যদি ইতিবাচক পথে এগুনোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ থাকেন, তাহলে আপনার সেই বাধাগুলো দূর করাটা তো জরুরি। কারণ এমনিতেই দেখছেন আ সীমান্ত পারের আ হুম, হুম, আমাদের যে লাগোয়া রাজ্যগুলো থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গ তো হুম, বটেই, হুম, আসামের কথাও কখনো শোনা যায়। তো সেটি থেকে যদি এরকম পুষ্টির ঘটনা অব্যাহতভাবে চলতে থাকে, যা এক ধরনের ক্ষোভের সঞ্চার করেছে। তার মধ্যে যে ঘটনাটা ঘটে গেল গত রাতে, হুম, হুম, সেটা নতুন করে একটা আস্থা বা বিশ্বাস সে জায়গায় তো আ কি বলবো? একটা সংকট এক জি, জি। ধরনের তৈরি করেছে। এটা বলার তো অপেক্ষা রাখে না। আম ডাক্তার জাহেদ তিনি উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী পদমর্যাদার। তার সঙ্গে ইন্দিরা গান্ধী বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ যে আচরণ করলেন, সেটি কি ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণ নাকি সেটিকে ভারতীয় রাষ্ট্রীয়
সিদ্ধান্ত বা রাষ্ট্রীয় আচরণ হিসেবে ট্রিট করা হবে? দেখুন, ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তো ভারতীয় সরকারেরই একটা অংশ। জি। তো আপনি তো বলবেন না যে ইমিগ্রেশন করছে হুম, এবং করেছে অন্যরা কেউ করেনি। জি। তাহলে এখন সেটা কি কর্তৃপক্ষের আচরণ কি একটা সংস্থার আচরণ কিভাবে দেখার তো সুযোগ নেই। কারণ বাংলাদেশের একজন প্রতিনিধির সাথে করা হুম। হচ্ছে। বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধির সাথে। তো আচরণটা তো সরকারি একটা প্রতিষ্ঠানেই করেছে। তো সেটাকে আপনি ইমিগ্রেশন এত ছোট করে দেখার তো সুযোগ নেই, তারা অবকাশ তো নেই। দুঃখ প্রকাশ করেনি। না, দুঃখ প্রকাশ তো করেনি। আচ্ছা। এখন কথা হচ্ছে আপনার এই প্রশ্নটার উত্তরে ফিরে যাই। কাজেই হুম, ইমিগ্রেশন কর্তৃপক্ষ তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটা। তো সেই জায়গায় আমরা বোধহয় প্রশ্ন তুলতে পারি না যে ইমিগ্রেশন ছোট ডিপার্টমেন্ট, বড় ডিপার্টমেন্ট, এয়ারপোর্ট নট লাইক দ্যাট। তো অ্যাজ এ সরকারি হোল প্রতিষ্ঠান। ডিসিশন। সরকারি ডিসিশন কিনা আমি জানি না। এই যে ওয়াচ লিস্টে যেটা বলা হচ্ছে, তাহলে তো ঘাটতি বা দুর্বলতা তাদের সিস্টেমেই আছে। যে ওয়াচ লিস্টে ব্যক্তি যেহেতু যারা উনার আছেন, নামটা উনার আগেই দেয়া নামটা হয়েছে। নামটা যদি থেকে থাকে, সেই ব্যক্তির যে স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। তিনি আর সাধারণ নাগরিক নন, সরকারের একজন উচ্চ পর্যায়ের প্রতিনিধি। তো এটি হালনাগাদ করা তো তাদেরই দায়িত্ব ছিল। তো তাদের যদি তারা সে দায়িত্বটা পালন না করে, এই ব্যর্থতার দায়িত্বটা অন্যকে টানতে হবে। আমরা একদম শেষের দিকে চলে এসেছি রাহিদুজ্জাহ, যে এই ঘটনাকে কেন্দ্র করে যে আস্থার সংকট বলছি আমরা, টানাপোড়েন বলছি, সে থেকে উত্তরণের উপায়। উত্তরণের উপায় হচ্ছে যে কোন সংকট যদি তৈরি হয় দেখালে সেটা নিয়ে খোলা মনে সরাসরি কথা বলা। এবং যেকোনো পক্ষে হুম, যে পক্ষেরই দুর্বলতা থাকুক না কেন সেটা যথাযথভাবে ব্যাখ্যা করে অপর পক্ষকে বোঝানো যে এই কারণে জিনিসটা হয়েছে। কিন্তু সেটা যদি না করেন এবং খুব দ্রুততার সঙ্গে কাজটা না করেন, যে হুম, একটু আগে আমি বলছিলাম যে সমন্বয়ের ঘাটতি কিনা, যোগাযোগের ঘাটতি কিনা, তখন সে প্রশ্নটা দানা বাঁধতে শুরু করে। যেমন ধরেন যে কাজটা আপনার এখন করতে হবে হুম। সেটা যদি আপনি কাল করেন, কিন্তু এই ১২ ঘন্টার মধ্যে তো অনেক কিছু ঘটে গেল। সেটা জরুরি। কাজেই এই কমিউনিকেশন গ্যাপটা বা ট্রাস্ট ডেফিসিট যদি থেকে থাকে, সেই ডেফিসিট বা গ্যাপ দূর করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া, সেটা যেকোনো দিক থেকে যে দিক থেকে হোক সেদিকের করাটা খুব আ জরুরি। আপনার দীর্ঘদিনের কূটনৈতিক সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে যদি আপনাকে প্রশ্ন করি যে এখন সীমান্তে পুশিন, পুশ, ব্যাক যত চলছে, এ থেকে উত্তরণের সহজ উপায় আছে কিনা? তা এক কথাতে আমি আবার রিপিট করব যে প্রসেস আছে ওই হুম, এক্সিস্টিং প্রসেস এর মধ্যেই আপনাকে থাকতে হবে। এর ব্যত্যয় ঘটালে যদি আপনি বলেন যে এই প্রসেসটা আমরা নতুন হুম, হুম, প্রসেসে যাব তাহলে আপনার খুব আ ব্যাপক পরিসরে সেটা নিয়ে আলোচনা করতে হবে যে আমাদের অভ্যন্তরীণ আপনি জি, বলছেন আমাদের অভ্যন্তরীণ আইনে করছি। হুম, হুম, বিষয়টা তো আন্তর্জাতিক। জি, ২ রাষ্ট্রের সম্পর্ক। অভ্যন্তরীণ কখন হয়? বাংলাদেশে যখন ইস্যু হয় হুম, বাংলাদেশের হুম, টেরিটরিতে সেটা বাংলাদেশ রাষ্ট্রের জি, হয়। কিন্তু বাংলাদেশ যখন মিয়ানমারের সাথে করবে, হুম, বাংলাদেশ সেখানে যুক্তি দেওয়ার সুযোগ নেই বাংলাদেশের এক্সিস্টিং আইনে করছে। ভারতের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য হবে। বর্ডার ইস্যুটা যখন ইন্টার স্টেট ইস্যু এখানের মধ্যে ইন্টারন্যাশনাল ডায়নামিক্স আছে। এখানে জি, হিউম্যান রাইটস আছে, হুম, হুম, হিউম্যানিটেরিয়ান অ্যাসপেক্ট আছে। আপনি জিনিসটা ডিল করতে হলে ওই ইন্টারন্যাশনাল ল এর পার্সপেক্টিভ এ জি, যেয়ে দেখতে হবে। আপনি যদি বলেন যে আমার ল তে দেখছি হুম, হুম। সেটা করার কিন্তু সুযোগ নেই। অসংখ্য ধন্যবাদ। আমাদেরও আশা থাকবে যে কূটনৈতিক ভাবে আলোচনার মাধ্যমে ২ দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন এবং যে অচল অবস্থা তৈরি হয়েছে সেগুলো দূরীকরণে ২ পক্ষই কাজ করবে। রাহিদ এজাজ ভাই, ভীষণ কৃতজ্ঞতা আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজ কথা বলছিলাম তথ্য উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা কেন? আমাদের সঙ্গে ছিলেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ও কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। আর যারা সঙ্গে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা। অনুষ্ঠানটি যারা দেখতে পাননি তারা দেখতে পাবেন প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং online.com এ। আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গেই থাকুন।